আপনারা শুনছেন বাংলা হরহর স্টেশন। আজকের গল্প রোড নাম্বার 12। গল্পের লেখক মনীষ সিং। গল্পটি অনুবাদ করেছেন স্নিগ্ধা ঝা। পর্ব 6। সকাল হতেই পুলিশ টিম আবার পৌঁছে যায় রোড নাম্বার 12-এ। ইন্সপেক্টর শেখর, সাব ইন্সপেক্টর যাদব আর সঙ্গে একজন কনস্টেবল। রাস্তার ওপর একজন পুলিশ কর্মীর কাটা মাথা পড়ে থাকতে দেখে তারা তো হতবাক। সাব ইন্সপেক্টর যাদব আর কনস্টেবল ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু ইন্সপেক্টর শেখরের চোখ মুখ রাগে লাল হয়ে ওঠে। কেউ তো পেছনে রয়েছে যে পুলিশ ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জ করে চলেছে। সে যে কেউ হোক না কেন, তাকে টুকরো টুকরো করে কেটে এই রোডে না বিছিয়ে দিত, নিজের নামই বদলে দেব। সাব ইন্সপেক্টর যাদব কোনো মন্তব্য করেন না। ইন্সপেক্টর তাকে জিজ্ঞাসা করেন, বডির বাকি অংশ পাওয়া গেল? না স্যার, আশেপাশে কোথাও তো দেখা যাচ্ছে না। আর একটু এগিয়ে গিয়ে দেখি। ইন্সপেক্টর কোনো কিছু না বলে কেবল ঘাড় নেড়ে সম্মতি জানান। ঠিক তখনই ওয়াকি টকিতে খসখসে চেরা আওয়াজ ভেসে আসে। হ্যালো, সাব ইন্সপেক্টরের বডি পার্ট 2 কিলোমিটার দূরে দেখা গেছে। গিয়ে চেক করো। ওভার অ্যান্ড আউট। কথাটা শোনা মাত্রই শেখর চমকে ওঠেন। ওর মুখের পরিবর্তন দেখে যাদব আবারও প্রশ্ন করে, কি কি হলো স্যার? এর বডি 2 কিলোমিটার দূরে পড়ে রয়েছে। শেখরের আওয়াজ থমথমে হয়ে যায়। সাব ইন্সপেক্টর যাদব আবার স্যারের দিকে তাকান। কার এত সাহস হতে পারে যে পুলিশ কর্মীদের এভাবে খুন করবে? তাও আবার দুদিনে 3 জন পুলিশকে? বি কুইক। এখানে সব ভাবনা চিন্তা নিয়ে আলোচনার সময় নষ্ট করে কোনো লাভ নেই। ইয়ে স্যার। শোনো, কাটা মাথাটা ঠিক করে উঠিয়ে গাড়িতে রাখো। কনস্টেবল হাতে গ্লাভস পরে নেয়, তারপর একটা পলিথিনের ব্যাগে কাটা মাথাটা ঢুকিয়ে দেয়। শিগগির ভ্যানে চড়ে গাড়ি স্টার্ট করে দেয় ওরা। 3 জন এগিয়ে চলে তাদের গন্তব্যে। অন্যদিকে মুকেশের বাড়িতে সকাল হতেই তার ফোনে রিং হতে থাকে, কিন্তু সে তখনও ঘুমিয়ে রয়েছে। ফোনের লাগাতার রিংয়ের আওয়াজে ঘুম ভাঙে তার। ফোন উঠিয়ে দেখে মিতালি রিং করেছে। মুকেশের তখনও ঘুম জড়িয়ে আছে। সে ফোনটা রিসিভ করে। তুমি এখনো ঘুমোচ্ছিলে? মনে হচ্ছে রাতে মাথা ব্যথার ওষুধটা খাওনি, তাই না? মুহূর্তের জন্য মিতালি থামতেই মুকেশ জবাব দিতে যাবে, তার আগেই যথারীতি আবার শুরু হয়ে যায়। রাত্রে ঠিক মতো না ঘুমোলে শরীর একদম খারাপ হয়ে যাবে। আর ক্রিকেট গ্রাউন্ডেই না তুমি ঝিমোতে শুরু করবে, বুঝলে? মিতালি। ক্রিকেটের কথা শুনতেই মুকেশের মনে পড়ে যায় আজ তার প্র্যাকটিসের জন্য যেতেই হবে। আমি আমি তাড়াতাড়ি গ্রাউন্ডে যাচ্ছি। আজ না গেলে পাক্কা আমায় টিম থেকে বের করে দেবে। আমি তোমার সঙ্গে পরে কথা বলছি দাঁড়াও। হ্যালো মিস্টার। বিছানা ছেড়ে উঠতে যাবে, মিতালি আবার তাকে থামিয়ে দেয়। তুমি সকালে দেখা করতে চেয়েছিলে, তাই আমি ঝটপট ভোরে উঠে পাগলের মতো তখন থেকে রেডি হয়ে বসে আছি। আর তুমি এখন প্র্যাকটিসে যাওয়ার কথা বলছো? মাই গড! উফ! ঠিকই তো বলছে মিতালি। মুকেশ কনফিউজড হয়ে যায়। মুকেশ মিতালিকে ঠান্ডা করবার জন্য বোঝাতে থাকে, আরে পাগলি, তোমার সঙ্গে দেখা তো করবই। আর গ্রাউন্ড তোমার ঠিক আছে। তুমি একটা কাজ করো, তুমি গ্রাউন্ডের পাশে চলে এসো। হ্যাঁ, ওখানেই তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। ঠিক আছে, রাখছি। কিন্তু শোনো, তুমি কিন্তু কোনোভাবেই ওই রোড নাম্বার 12 দিয়ে আসবে না, ভুলেও আসবে না। হ্যাঁ? কেন? রোড নাম্বার 12 এর সঙ্গে আবার কি সমস্যা হলো তোমার? আচ্ছা, এখন এসব থাক। এখন শুধু আমার অনুরোধটুকু মেনে নাও। দেখা হলে ডিটেলসে বলবো। বললাম তো, আমি নিজে ওই রাস্তা দিয়ে যাচ্ছি না, সেদিন বললাম না? মুকেশের অনুরোধ মিতালি ঠেলতে পারে না, যদিও ওর মন খুঁতখুত করতে থাকে যে এমন কি ব্যাপার হয়ে গেছে যে রোড নাম্বার 12কে মুকেশ অ্যাভয়েড করতে চাইছে। সে নিজের কৌতূহল শান্ত করার জন্য ফোন খুলে গুগলে রোড নাম্বার 12 সার্চ করে। পেজ খুলতেই
এক হেডলাইন নজরে পড়ে তার। রোড নাম্বার 12-এ দুজন পুলিশ কর্মীর মৃতদেহ সন্দেহজনক অবস্থায় পাওয়া গেছে। পুলিশ একজনকে প্রত্যক্ষদর্শী সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু সন্তুষ্টজনক ফল পাওয়া যায়নি। পড়া শেষ হতেই ভীষণ ঘাবড়ে যায় মিতালি। মুকেশ প্র্যাকটিসের জন্য গ্রাউন্ডে এসে নিজের কোচের সঙ্গে দেখা করে। গতকাল না আসতে পারার কারণ তাকে ডিটেইলসে জানায়। পুলিশ যে তাকে আপাতত শহর থেকে বাইরে যেতে বারণ করে দিয়েছে সে কথাও জানিয়ে দেয় কোচকে। সব কথা শুনে কোচ তার জায়গায় অন্য প্লেয়ার নেওয়াই উচিত বলে মনে করেন। নিরাশ মুকেশ গ্রাউন্ড থেকে বেরিয়ে যায় ধীরে ধীরে। ওদিকে রোড নাম্বার 12-এ ইন্সপেক্টর শেখর নিজের টিম নিয়ে অকুস্থলে পৌঁছে যান। সকলে মাথা কাটা বডি দেখে হয়রান হয়ে যায়। দুশ্চিন্তা ছেয়ে যায় সকলের মনে। চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে নিজের চোখকেই যেন কেউ বিশ্বাস করতে পারছিল না। সকলের মনে একটাই প্রশ্ন ধাক্কা মারছে, যে কে হতে পারে এই নৃশংস খুনি, যে এই রোডের ওপর একের পর এক পুলিশ কর্মীকে এভাবে হত্যা করে চলেছে। ইন্সপেক্টর শেখর গভীর চিন্তায় মগ্ন হয়ে আপন মনেই বিড়বিড় করতে থাকেন। এই ধরনের দুঃসাহস তো কেবল সুরজ সিং এর গ্যাংই করতে পারে। সাব ইন্সপেক্টর যাদব কথাটা শুনতে পেয়ে যান এবং অবাক হন। কিন্তু স্যার, সুরজ সিং এর গ্যাংয়ের তো পুলিশের সঙ্গে কোনো শত্রুতা নেই। যতদূর জানি এসএসপি সাহেবের বাড়িতে তার আসা যাওয়া আছে। ইন্সপেক্টর শেখর মনে মনে ঘটনাটির জট ছাড়াতে ব্যস্ত হয়ে পড়েন। সেই সময় সাইরেন বাজতে বাজতে অ্যাম্বুলেন্স এসে হাজির হয়। দুজন লোক স্ট্রেচার নিয়ে এসে বডিকে উঠিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যায়। ইন্সপেক্টর কিছুক্ষণ অ্যাম্বুলেন্সের চলে যাওয়া দেখতে থাকেন। হঠাৎ যেন চমক ভাঙে তাঁর। কিছু ভাবতে ভাবতে মুখ ফিরিয়ে চারপাশটা ভালো করে নজর দেন। তারপর যাদবের দিকে তাকান। কালকের সেই ক্রিকেট প্লেয়ার আমাদের থেকে কিছু তো লুকোচ্ছে। না, ওকে আরেকবার পুলিশ স্টেশনে ডাকতেই হবে। ইয়ে স্যার, এখনই ব্যবস্থা করছি। মুকেশ গ্রাউন্ড থেকে বেরিয়েই নিজের স্কুটারটা নিয়ে একদম সোজা গ্যারেজে যায়। সেখানে মেকানিক অন্যান্য গাড়ি মেরামতিতে ব্যস্ত ছিল। মুকেশ তাকে ডাকে। ভাই, আমার স্কুটারটা ভালো করে ওয়াশ করে দাও তো। মেকানিক স্কুটারটা এক নজরে দেখে নেয়। মুকেশ একটু ইতস্তত বোধ করে, তারপর আবার মেকানিকের দিকে তাকায়। বলছি, পেইন্ট করানো যাবে? মেকানিক নির্বিকারভাবে অন্য একটা গাড়ির টায়ার বদলাতে বদলাতে কথা বলতে থাকে। আমাদের তো এসবই কাজ। সে তো বুঝলাম, কিন্তু আমার না খুব তাড়া আছে। এখনই হয়ে যাবে? সঙ্গে সঙ্গে কেমন করে হবে স্যার? একটু সময় তো লাগবেই নাকি? মেকানিকটি এবারে একটু বিরক্ত হয়। মুকেশ তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। শোনো না, বলছি তুমি এক্সট্রা চার্জ নিয়ে নাও, কিন্তু এখনই করে দাও ভাই, জরুরি কাজে যেতে হবে। আরে আচ্ছা, মুশকিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এক্সট্রা কিন্তু দিয়ে দেবেন। পরে কাজ হয়ে গেলে কোনো রকম খিট পিট চাই না। আমাকে বিশ্বাস করতে পারো, শুধু ঝটপট কাজটা করে দাও ভাই। মেকানিক এবারে তার স্কুটারে হাত লাগিয়ে দেয়। গাড়িটা চেক করে তার পার্টসগুলো খুলতে শুরু করে। তার কাজের ভঙ্গি দেখে মনে হচ্ছিল একদম এক্সপার্ট লোক। তার হাতের ক্ষিপ্রতা দেখে মনে হচ্ছিল কয়েক মিনিটের মধ্যেই সে গাড়ির আপাদ মস্তক বদলে দেবে। মুকেশ পাশেই একটা চেয়ার টেনে বসে পড়ে আর কাজ শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। মিতালি এক নির্জন জায়গায় মুকেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল। মুকেশের আসার নাম নেই। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ফোন লাগাতে যাবে তখনই দূর থেকে স্কুটার আসার আওয়াজ শুনতে পায়। দেখে এক ঝকঝকে নতুন স্কুটার তার দিকে ফুল স্পিডে চলে আসছে। চোখ কচলায় মিতালি। আরে মুকেশই তো। পাশে এসে মুকেশ স্কুটার পার্ক করে নিচে নামে। মিতালি কিন্তু বেশ রেগে রয়েছে। এই
এই তোমার কি কোনো দিনও বুদ্ধি শুদ্ধি হবে না? হ্যাঁ, কাল থেকে তোমার জন্য দুশ্চিন্তায় আমার ঘুম নেই, আর তুমি এভাবে আমায় অপেক্ষা করাচ্ছ। মুকেশ নিজের দুই কানে হাত দিয়ে মাফ চায়। কি কতবার বলেছি আগে আসতে পারলে না? আচ্ছা সরি বলছি তো মিতালি, সরি। আগে আমার সমস্যা তো শোনো। আমি ভীষণ বিপদে রয়েছি। আমার ক্যারিয়ার, আমার জীবন সমস্ত কিছু বরবাদ হয়ে যাওয়ার মুখে রয়েছে। এখন মেয়েদের মতো নাকে কান্না বন্ধ করো দেখি। তোমার জীবন বরবাদ হতে চলেছে, হ্যাঁ? আর তুমি নতুন স্কুটার নিয়ে ঘুরে বেড়াচ্ছ। আরে এটা এটা সেই পুরনোটাই। আজই পেন্ট করালাম তো, তাই নতুন লাগছে। তা এমন কি দরকার পড়লো যেটা এখনই পেইন্ট করাতে হলো? দিব্যি তো ছিল। আর রোড নাম্বার 12-এর সমস্যাটা কি, একটু খুলে বলো তো। মিতালির মুখ থেকে রোড নাম্বার 12-এর নাম শুনতেই মুকেশের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কি হলো, কিছু বলবে তো নাকি? আরে সেই কথা বলার জন্যই তো তোমাকে এখানে ডেকেছি নাকি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি আগেই জানি ওখানে দুজন পুলিশ কর্মী মার্ডার হয়েছে। মিতালি তার গুগল ঘেঁটে পাওয়া জ্ঞান মুকেশের সামনে ঝেড়ে দেয়। ওই তো দুজন পুলিশ কর্মী রাত্রিবেলা শোনো ম্যাডাম, শোনো। 2 নয়, 3 জনের মার্ডার হয়েছে। হ্যাঁ, 3টে মার্ডার? হ্যাঁ, 3টে মার্ডার। মুকেশ এবারে গম্ভীর হয়ে যায়। মিতালি ঘাবড়ে গেছে। সে আরো ডিটেলসে জানার চেষ্টা করে। কি হলো, মুখটা ওরকম হা হয়ে গেল কেন? কিন্তু তুমি কি করে জানলে যে 3 জনের মার্ডার হয়েছে? কই, হ্যাঁ নিউজে আমি তো পড়লাম। কই, নিউজে তো 2 জনের কথা বলা আছে। কেননা 3য় মার্ডার আমার সামনে হয়েছিল, আর পুলিশটি আমার স্কুটারের উপরেই মারা গিয়েছিল। তোমার স্কুটারের উপরে? আমার স্কুটারের উপরে। এই এই কি বলছোটা কি তুমি? এই মুকেশ, সত্যি করে বলো তো, এতে এতে তোমার কোনো হাত নেই তো? হ্যাঁ, আরে কি আশ্চর্য! আমার সঙ্গে পুলিশের কি শত্রুতা থাকতে পারে মিতালি? আমার কি কোনো ডন বা মাফিয়া হওয়ার ইচ্ছে ছিল নাকি? আমি পুলিশকে কেন মারতে যাব? তাহলে তাহলে তোমার স্কুটারে এমন কাণ্ড কেন ঘটলো? প্লিজ মুকেশ, আমাকে পুরো ঘটনাটা বলো। আমার ভীষণ চিন্তা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, শান্ত হও। আমি সবটা বলছি, খুলে বলছি। দাঁড়াও। শোনো, কালকে সকালে যখন প্র্যাকটিসের জন্য আমি যাচ্ছিলাম, তখনই আমি 2 জন পুলিশ কর্মীর ডেড বডি দেখি। আমি পুলিশের হেল্পলাইন নম্বরে কল করে সেই ইনফরমেশন তাদেরকে দিই। ব্যাস, তারপর থেকে পুলিশ আমার পেছনে উঠে পড়ে লেগেই রয়েছে। হ্যাঁ, পুরোটা দিন পুলিশ স্টেশনে বসিয়ে রেখেছিল। হ্যাঁ, এমনকি শহর থেকে বাইরে যেতেও বারণ করে দিয়েছে। সে কি? আরে সত্যি গো। পরে সন্ধেবেলা যখন আমি রোড নাম্বার 12 দিয়েই বাড়ি ফিরছিলাম, তখন একজন পুলিশ জানো বাঁচাও করে হাঁপাতে এসে আমাকে দাঁড় করিয়ে পেছনে বসে যায়। আমি ড্রাইভ করতে থাকি, আর তারপর হঠাৎ একটা ঝোড়ো হাওয়া এসে তার মাথাটা কেটে উড়িয়ে নিয়ে চলে যায়। হ্যাঁ, কি 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 অদ্ভুত কথা বলছো মুকেশ। সেই হাওয়া কেবল তারই মাথা উড়িয়ে নিল? হ্যাঁ, তোমার মাথা ছেড়ে দিল কেন? তুমি 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 কি ভাবছো? তোমার এসব গাঁজাখুরি কথা কেউ বিশ্বাস করবে? আমি জানি কেউ বিশ্বাস করবে না, আমি জানি কেউ বিশ্বাস করবে না। আর তাই জন্যই তো কাউকে না বলে তোমাকে, কেবল তোমার সঙ্গে শেয়ার করছি। তুমি তোমায় বিশ্বাস করবে? বলো কি গো করবে না? বলো। মুকেশ কথাগুলো বলতে বলতে ইমোশনাল হয়ে পড়ে। মিতালি চুপচাপ শুধু তাকে দেখতে থাকে। মুকেশ আবারও কথা বলে চলে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, জানো তো। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কোনো রকমে নিজের প্রাণটা জাস্ট বাঁচিয়ে পালিয়েছি। কিন্তু আমার জামা কাপড়, আমার স্কুটার, সব জায়গায় রক্তের দাগ লেগে গিয়েছিল, জানো। তাই আজকে সকালে এখানে আসার আগে আমি স্কুটারটা পেন্ট করিয়ে নিয়েছি। আমার পুরো জীবনটা পাল্টে যাবে মনে হচ্ছে, জানো। আমার মনে হচ্ছে যদি তোমার আমার উপরে বিশ্বাস নেই, তো আমাকে ছেড়ে তুমি নির্দ্বিধায় চলে যেতে পারো। তুমি চলে যেতে পারো নির্দ্বিধায়, কিন্তু আমার জীবনটা তুমি চলে যেতে পারো মিতালি। তুমি খবরদার, যদি আর কখনো ছেড়ে যাওয়ার কথা বলেছো না, আমি জানি তুমি নির্দোষ। কোনো খারাপ কাজ তুমি করতেই পারো না।
মিতালির এই কথাটা শুনে মুকেশ কিছুটা নিশ্চিন্ত হয়। মিতালি আবার মুকেশকে জিজ্ঞেস করে, এই 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 সে কেমন ধরনের হাওয়া ছিল গো? একজন জলজ্যান্ত মানুষের মাথা উড়িয়ে নিল। হাওয়া ছিল না, ওটাকে হাওয়া বলে না, হাওয়া ছিল না, কোনো কোনো তলোয়ারের ধার ছিল ওটা। জানি না, জানি না, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। ইন্সপেক্টর শেখর তার পুরো টিম নিয়ে পুলিশ স্টেশনে ফিরে এসেছেন। নিজের টেবিলে বসে কিছু কাজ করছিলেন, এমন সময় সাব ইন্সপেক্টর যাদব এসে তাকে একটা জরুরি খবর দেয়। স্যার, স্যার, এই মুকেশের ওপর তো 2 বছর আগে অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছিল স্যার, এই পাশের থানাতেই। কথাটা শুনেই একটা গভীর শ্বাস নেন ইন্সপেক্টর, আর আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বুদ্ধির তারিফ করেন। দেখলে তো, আমি মানুষকে এক নজর দেখেই বুঝে যাই যে সে কতটা বাঁচলে থাকে। আর কোনো খবর? স্যার, আরো একটা জরুরি কথা। মুকেশের ফোন নজরদারি ক্যামেরার আন্ডারে রেখে দেওয়া হয়েছিল। তার ফোনের লোকেশন কাল রাতেও রোড নাম্বার 12 দেখাচ্ছে স্যার। যাদবের কথা শুনে রাগে সারা মুখ লাল হয়ে যায় ইন্সপেক্টরের। ভারী গলায় যাদবকে আদেশ দেন, এই প্লেয়ারকে এখনই এখানে হাজির করো। ওকে স্যার। মুকেশের অতীত কি কোনো রহস্যে ঘেরা? কার প্রাণ নিতে চায় সে? মুকেশের জীবনের চলে যাওয়া কাল কি তার আগামীকালের উপর ভারী পড়বে? গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন বাংলা হরহর স্টেশন।